হাই এভরিওয়ান, আজকের এই লেকচারে আমরা জাভা এর রিকার্শন নিয়ে পড়াশোনা করব। রিকার্শন পুরোপুরি বোঝার আগে আমরা একটা কাজ করি। আমরা একটা প্রবলেম সলভ করে আসি। খুব সিম্পল একটা প্রবলেম, যেখানে আমাদেরকে বলা হয়েছে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করতে হবে। 1 2 3 4, ঠিক আছে? 1 থেকে 4 পর্যন্ত। এখন আমি যদি এটাকে নরমালি মেথড দিয়ে করতে চাই, এই প্রবলেমটাকে মেথড দিয়ে সলভ করতে চাই, তাহলে আমরা নরমালি কি করি? পাবলিক স্ট্যাটিক ভয়েড একটা মেথডের নাম লিখেছি এখানে। এরপর আমি জানি যে এই মেথডটাকে আমি মেইন মেথড থেকে কল দিলে এই আমি যে এখানে যে মেথডটা ক্রিয়েট করলাম সেটাকে ইউজ করা যাবে। সেটাও আমরা এখানে করেছি। এখন একটা কাজ করি, আমি এখানে আর্গুমেন্ট হিসেবে 4 পাস করি। ঠিক আছে, 4। তো এই 4টা আলটিমেটলি আমার কোথায় আসবে? আমার এখানে একটা প্যারামিটার আছে ধরে নিই n, এই প্যারামিটারটাতে আসলো। আমি এখানে সিম্পলি লিখতে পারবো n equals to 4। ঠিক আছে, এখন আমাদের টার্গেট ছিল 1 2 3 4, এই কয়টা জিনিস আমাদেরকে প্রিন্ট করতে হবে। এবং আমি কিন্তু এখানে জানি যে আমার কাছে n এ 4 আছে, তার মানে কি লাস্ট লিমিটটা আছে কত পর্যন্ত আমার যাওয়া উচিত। এখন এই প্রবলেম যখন সলভ করতে আমরা যাব, এটা আমাদের কাছে খুবই ইজি লাগবে। কেন? আমরা একটা লুপ দিয়ে, যেটা আমরা এতদিন ধরে শিখেছি, একটা লুপ দিয়ে খুব ইজিলি এটাকে সলভ করতে পারি, তাই না? আই শুরু করব 1 থেকে, আই চলবে লেস দেন ইকুয়ালস টু n পর্যন্ত, এবং আই প্লাস প্লাস, এইটুকু আমরা কাজ করব। আর তেমন কিছু আমাদেরকে আসলে এখানে করতে হবে না। আমরা সিম্পলি এখানে লিখব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এবং সেখানে আমি আইটা দিলাম প্লাস একটা স্পেস দিব। আর কিন্তু তেমন কিছু করতে হচ্ছে না, তাই না? এই যে লুপটা, আপনারা বুঝতেই পারছেন এই লুপটা কয়বার ঘুরবে। 1 থেকে শুরু হবে এবং লেস দেন ইকুয়ালস টু 4, এই পর্যন্ত সে ঘুরতে 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 আস্তে আস্তে 1 2 3 4 এটা আমাকে প্রিন্ট করে দিবে, এবং ইটারেশনের মাধ্যমে প্রিন্ট করে দিবে। তো এই যে এই জিনিসটা আমরা করলাম, আমরা এটাকে একটু আপাতত রান করে দেখি। হ্যাঁ, রান করে দেখি যে আউটপুট দেয় কিনা। তারপরে আমি এটার সাথে রিকার্শনকে কোরিলেট করছি। সো আমি প্রথমেই একটা কাজ করি, এটাকে রান করি। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আউটপুট হিসেবে 1 2 3 4 পেয়েছি। ঠিক আছে, 1 2 3 4 পেয়েছি। এখন ইস্যুটা হচ্ছে আমরা আসলে এই জিনিসটা ইটারেশন দিয়ে সলভ করব না। কেন? কারণ আমরা আসলে রিকার্শন শিখতে চাই, এবং আমরা দেখতে চাই রিকার্শন দিয়ে যদি এটাকে সলভ করা যায় তাহলে দেখতে কেমন হবে বা কিভাবে ইমপ্লিমেন্ট করব। এখন কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে যে কেন রিকার্শন, আমরা কেন এটাকে রিকার্শন দিয়ে সলভ করতে চাচ্ছি, কেন আমরা রিকার্শন শিখতে চাচ্ছি। খেয়াল করুন, এখানে আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই। সেটা হচ্ছে এই যে ইটারেশন বা লুপ আপনারা দেখতে পাচ্ছেন, এই ইটারেশন বা লুপ দিয়ে আমরা অনেক ধরনের প্রবলেম সলভ করতে পারি। কিন্তু সাধারণত যে সকল প্রবলেম একই টাইপের ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করা যায়, যে সকল প্রবলেমকে একই টাইপের ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করা যায়, যেসব প্রবলেমকে, যেমন আমি একটা নাম বলি ট্রি, আমি একটা নাম বলি গ্রাফ। এইগুলো হয়তো আমরা এখনো শিখিনি, আমরা ভবিষ্যতে শিখবো, ইন ফিউচারে শিখবো। সো এই যে ট্রি, গ্রাফ, এই সকল ক্ষেত্রে আমরা যদি রিকার্শনকে ব্যবহার করি তাহলে আমরা জিনিসটাকে অনেক ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, খুবই ইজিলি সলভ করতে পারবো। লুপ দিয়েও সলভ করা যায় অনেক প্রবলেম, কিন্তু এই সকল ক্ষেত্রে যেখানে আমি কি বলছি যে প্রবলেমকে ছোট ছোট একই ধরনের সাব প্রবলেমে ভাগ করা যায়, সেখানে রিকার্শন যদি আমরা ইউজ করি তাহলে জিনিসটা আমাদের জন্য অনেকখানি ইজিয়ার হয়ে যায়, কমপ্লেক্সিটি অনেকখানি কম হয়ে আসে। সো এই সকল সুবিধার জন্যই আমরা কি রিকার্শনকে শিখবো এবং দেখবো কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন আপনারা যদি রিকার্শন ইমপ্লিমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনাদের কিছু কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। যেমন রিকার্শন ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের স্ট্যাক বলে একটা জিনিসের দরকার হয়। এই স্ট্যাকটা কি? এটা আসলে এটাকে বলে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আমরা খুব ভেতরে যাব না, খুব বেশি ভেতরে যাব না, আমরা শুধু জানি যে এটাকে আসলে কি বলে। সো স্ট্যাককে আসলে কি বলা হয়? এটা একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এটা আমরা পরবর্তীতে এনকাউন্টার করব। এই যে স্ট্যাক, এই স্ট্যাকটা আসলে লিফো ফলো করে। ঠিক আছে, কি ফলো করে? লিফো স্ট্রাকচার। এর মানে কি? এর মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। এখন এখান থেকে তো এত ভালোভাবে বোঝা যাচ্ছে না, সো চলুন আমরা একটা ভিজুয়ালাইজেশন দেখি লিফো এর। খেয়াল করুন, ধরুন আপনি এই বইগুলোর কথা চিন্তা করুন, এগুলোকে আপনি আসলে কিভাবে প্রথমে রেখেছেন। 1 নাম্বার বই, এটা কিন্তু আগে এখানে আসছে, তাই না?
এরপর 2 নাম্বার বই, রাইট? প্রথমে 1 নাম্বার বই, এরপর 2 নাম্বার বই, এরপর 3 নাম্বার বই এবং সবশেষে 4 নাম্বার বই। তাহলে সবার শেষে কে এখানে এন্ট্রি হলো? লাস্ট ইন হয়েছে কে? 4 নাম্বার বই। খেয়াল করুন, প্রথমে 1 নাম্বার বই, এরপর 2 নাম্বার বই, এরপর 3 নাম্বার বই, এরপর ফাইনালি 4 নাম্বার বই। এখন আপনি যদি বইগুলোকে তুলতে চান, ঠিক আছে? তুলতে চান একটা একটা করে, তাহলে কিভাবে তুলবেন? দেখুন, সবার লাস্টে যে এসছে সে কিন্তু আগে তোলা হবে, রাইট? সবার লাস্টে। এই জন্যই বলা হয় লাস্ট ইন, যে সবার লাস্টে এসছে তাকে আগে তোলা হবে। এরপরে এরপরে কে ছিল? এই যে থার্ড বুক, এরপর তাকে তোলা হবে, এরপর সেকেন্ড বুক তাকে তোলা হবে এবং ফাইনালি ফার্স্ট বুকটাকে তোলা হবে। এই যে এই সিনারিওটা, এটাই কিন্তু লিফো। সো প্রথমে সাজানো ছিল ফার্স্ট, তারপর সেকেন্ড, তারপর থার্ড, তারপর ফোর্থ। এখন আমি যখন বইগুলোকে আস্তে আস্তে কি করব, একটা একটা করে সরাবো বা তুলে নিব, তখন কিন্তু লাস্টে যে বইটা এন্ট্রি হয়েছে সেটা সবার আগে আমি সরাবো। ঠিক আছে? লাস্ট ইন ফার্স্ট আউট। ও সবার আগে, ও সবার লাস্টে এসছে, ও সবার লাস্টে এসছে, ও সবার আগে যাচ্ছে। ঠিক আছে? লাস্ট ইন ফার্স্ট আউট। এরপর 3 নাম্বার, ঠিক আছে, সে এরপরে যাবে, তারপর 2 নাম্বার, তারপর 1 নাম্বার। এই স্ট্রাকচারটা আমরা ফলো করে রিকারশনকে সলভ করব এবং এটা অনেকটা ইজিয়ার হবে। সো এখন আমি আপনাদেরকে এই যে রিকারশনের মাধ্যমে 1 2 3 4 কিভাবে প্রিন্ট করতে হয় সেই প্রসেসটাকে পুরোপুরি এক্সপ্লেন করব। আপনারা দেখুন, এখানে আমরা একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি যেখানে একটা কন্ডিশন দেওয়া আছে, তাই না? এই যে কন্ডিশন, এটাকে আসলে বলা হয় বেস কেস। রিকারশনে বেস কেস কেন লাগে এটা আমি আপনাদেরকে শেষের দিকে দেখাবো। ঠিক আছে? আগে আমরা স্ট্যাক নিয়ে কথা বলবো, স্ট্যাকটা তৈরি করব, স্ট্যাক থেকে লিফও করব। ফাইনালি গিয়ে আমরা বুঝতে পারবো যে বেস কেসের দরকার কেন। আচ্ছা, তাহলে এই যে অংশটুকু, এটাকে আমরা আপাতত এমনি দেখে রাখি, কিন্তু এটাকে এক্সপ্লেন করব পরে। এখন অনেকেই এই জায়গায় একটা কোয়েশ্চেন করে, এখানে যে আমরা প্রিন্ট নাম্বারস n-1 দিয়েছি এবং system.out.println n দিয়েছি, এটা আমরা কেন দিচ্ছি? দেখুন, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে যে আমার কাছে স্ট্যাকে প্রথমে ঢুকবে 4, ঠিক আছে? স্ট্যাকে প্রথমে কি ঢুকবে? 4। আমরা তো লিফো স্ট্রাকচার ইউজ করব, সো প্রথমে আমি 4 ঢুকাবো। এরপর n-1, দ্যাট মিন্স 4-1 করে 3 এন্ট্রি করাবো। তারপর 3-1 করে 2 এন্ট্রি করাবো। তারপর 2-1 করে 1 এন্ট্রি করাবো। এইভাবে করে করে প্রথমে আমরা 4 3 2 1 স্ট্যাকে এন্ট্রি করিয়ে ফেলবো। ঠিক আছে? স্ট্যাকে এন্ট্রি করিয়ে ফেলবো। এরপর আমরা লিফো স্ট্রাকচার ফলো করে, ঠিক আছে, সবার লাস্টে কি এন্ট্রি হবে? আপনারা বুঝতেই পারছেন, সবার লাস্টে কি এন্ট্রি হবে বলুন তো? 1। ঠিক আছে? তার আগে কিন্তু এন্ট্রি হবে 2। সো আমরা সেক্ষেত্রে লিফো স্ট্রাকচার ব্যবহার করে প্রথমে 1 কে প্রিন্ট করব, এরপর 2 কে প্রিন্ট করব, এরপর 3, এরপর 4। সো আশা করি এই পুরো প্রসেসটাতে আপনারা আমাদের সাথে থাকবেন। সো চলুন আমরা এখন একটা স্ট্যাককে ইমপ্লিমেন্ট করি, যেখানে প্রথমে 4 3 2 1 কিভাবে এন্ট্রি হবে সেটা আমি আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি। সো প্রথমেই আমরা একটা কাজ করি। স্ট্যাকে ট্র্যাক রাখার সুবিধার জন্য আমরা লাইনগুলোকে একটা নাম্বার দিয়ে দিই। ধরলাম মেইন মেথডের ভেতরে যে লাইনটা আছে সেটাকে আমরা বলছি লাইন নাম্বার 1, L1। আচ্ছা, এবার প্রিন্ট নাম্বারস যে মেথডটা আছে সেই মেথডটাতে আমরা আসি। এখানে আমরা দিচ্ছি হচ্ছে L1, এটা লাইন নাম্বার 1। এখানে আমরা এখন দিব হচ্ছে লাইন নাম্বার 2, L2। রিটার্ন এখানে আমরা দেই হচ্ছে L3। জাস্ট ট্র্যাক রাখার সুবিধার জন্য আমি এই প্রত্যেকটা স্টেপকে একটা করে লাইন নাম্বার দিয়ে নিচ্ছি এবং ফাইনালি আমাদের এই স্টেপ হচ্ছে লাইন নাম্বার 5 এবং এখানে আমরা এসে দিচ্ছি লাইন নাম্বার 6। ভালো কথা, এখন আমাদের দেখবেন ট্র্যাক করতে বেশ সুবিধা হবে। সো আমি এখন আমাদের এই প্রোগ্রামটাতে হালকা একটু চেঞ্জ আনবো। যেমন আগের বার প্রিন্ট নাম্বারসে 4 ডাইরেক্ট দিচ্ছিলাম, এখন আমরা একটা কাজ করি, এটাকে একটু ভেঙে লিখি। প্রথমেই একটা ভ্যারিয়েবল নিলাম n, যার ভ্যালু হচ্ছে 4, এবং একটা মেথড কল হলো প্রিন্ট নাম্বারস, যেখানে n পাস হচ্ছে অ্যাজ অ্যান আর্গুমেন্ট। তাহলে এটার এই লাইনের নাম আমি দিচ্ছি L1 আর পরের লাইনের নাম আমি দিচ্ছি বা নাম্বার আমি দিচ্ছি L2। এখন আমি আপনাদেরকে পুরো স্ট্যাক স্ট্রাকচারটা আস্তে আস্তে করে বোঝাবো যে কি হচ্ছে। খেয়াল করুন, যে কোনো প্রোগ্রামে প্রথমেই কোন মেথডটা কল হয় বলুন তো? যেমন আমাদের এখানে দুটো মেথড আছে, তাই না? একটা মেথডের নাম হচ্ছে মেইন মেথড, আরেকটা মেথডের নাম হচ্ছে প্রিন্ট নাম্বারস মেথড। সবসময় খেয়াল রাখবেন, মেইন মেথডের
এক্সিকিউশন বা মেইন মেথডটাকে কিন্তু সবার আগে কল করা হয়। সো যেহেতু সবার আগে কল করা হয়, তাহলে আমি একটা কাজ করি, আমার যে স্ট্যাকটা আছে এখানে আমি প্রথমেই মেইন মেথডটাকে কল করি। ঠিক আছে, মেইন। এবং আমরা কি দেখতে পাচ্ছি, মেইন মেথডের ভেতরে একটা ভ্যারিয়েবল আছে n, যার ভ্যালু কিনা 4। রাইট, এতটুকুই তো। মেইন মেথড কল হলো, ওর ভেতরে আমি দেখতে পাচ্ছি একটা ভ্যারিয়েবল আছে n, যার ভ্যালু কিনা 4। সো এইটুকু আমার আপাতত স্ট্যাকে আসলো, প্রথম 4টা আসলো। এখন আমি দেখতে পাচ্ছি লাইন নাম্বার 2 তে, এই যে লাইন নাম্বার 2, সেখানে আমি এখানে L2 লিখি। লাইন নাম্বার 2 তে আমি একটা মেথড কল করেছি যার নাম হচ্ছে প্রিন্ট নাম্বারস। খেয়াল করুন, আমরা কি জানি, বা আমরা যদি এটা না জেনে থাকি এখন জেনে রাখি, যখনই আমাদের একটা মেথড কল হয় আমাদের কিন্তু একটা স্ট্যাক ফ্রেম তৈরি হয়। এই যে আমি এখানে যেরকম দাগালাম না, এইরকম যেরকম মার্ক করলাম, যেরকম এই রকমের একটা স্ট্যাক ফ্রেম তৈরি হয় যখনই আমরা কোনো মেথডকে কল করি। সো আমরা দেখতে পাচ্ছি L2 নাম্বার লাইনে আমরা একটা মেথডকে কল করেছি, সেই মেথডের নাম হচ্ছে প্রিন্ট নাম্বারস। কি নাম? প্রিন্ট নাম্বারস। এবং সেই মেথডে আমার n এর ভ্যালু কত? n এর ভ্যালু সিম্পলি 4। কেন সেই মেথডে n এর ভ্যালু 4? এই যে এই n যেটা 4 ছিল, সেই nটাই তো এখানে আর্গুমেন্ট হিসেবে পাস হচ্ছে, তাই না? ভালো কথা। তাহলে আমি যখন এই প্রিন্ট নাম্বারের এই মেথডটাকে কল করলাম, এখানে 4 আসলো। আপনারা স্ট্যাকটা দেখেও বুঝতে পারেন। তো এখানে যখন 4 আসলো, এই 4টা কোথায় পাস হবে? খেয়াল করুন তো, এই 4 ঠিক এই প্যারামিটারে পাস হবে না? প্যারামিটার, এখানে যে প্যারামিটার দেখতে পাচ্ছেন সেখানে পাস হবে না? কাজেই n এর ভ্যালু আপাতত, প্যারামিটার n এর ভ্যালু কত? প্যারামিটার n এর ভ্যালু হচ্ছে সিম্পলি 4, আপাতত 4। তাহলে আমি একটা কাজ করি, এই যে আমি এই প্যারামিটারে এখন 4 পেলাম, এই মেথডটা আমার তো প্রিন্ট নাম্বারস মেথডটা কল হয়েছে, সে কারণেই তো আমি এই জায়গায় আসলাম। তো আমি এখন n এর ভ্যালু যে 4 পেলাম, এইটাকে আমি প্রথমেই একটা চেক দিই। ঠিক আছে, আপনাদের দেখার সুবিধার জন্য দিচ্ছি 1 2 3 4, যদি আমি জানি আপনারা বুঝতে পারছেন। সো n এর ভ্যালু আমি এখানে যদি চেক করি n ইকুয়ালস টু 1 কিনা, খেয়াল করুন এটা কিন্তু ফলস। রাইট, এটা কিন্তু আলটিমেটলি প্রথমেই ফলস। যেহেতু ফলস, আমি কিন্তু আর এই কন্ডিশনে ঢুকবো না। তাহলে আমি কোথায় যাব? আমি সরাসরি L5 এ যাব। রাইট, L5। সো আমি চলে গেলাম L5 এ। যখনই আমি এখানে L5 লিখছি, তখনই কিন্তু আবারও একটা মেথড কল হয়েছে প্রিন্ট নাম্বারস নামে। রাইট, প্রিন্ট নাম্বারস। তাহলে আমি আবারও স্ট্যাক ফ্রেম তৈরি হবে। এই যে এখানে আপনারা যে স্ট্যাকটা দেখতে পাচ্ছেন, এরকম একটা স্ট্যাক ফ্রেম তৈরি হবে। কোন মেথড কল হয়েছে? সিম্পলি প্রিন্ট নাম্বারস মেথড কল হয়েছে। তবে এইখানে n কিন্তু নেই, এখানে n-1 আছে। রাইট, n-1। তাহলে n-1, n আগে ছিল 4, n-1 মানে কত? সিম্পলি 3। তাই নয় কি? সিম্পলি 3। সো এই যে এখানে আমি এখন কি করছি? আমি আসলে একটা রিকারশন কলিং করছি। এই যে প্রিন্ট নাম্বারসটাকে যখন আমি কল দিলাম, ঠিক আছে, যখন L5 এ আমি কল দিলাম, এই যে 3, এই 3টা কিন্তু আবার এই প্রিন্ট নাম্বারস এখানেই যাবে, তাই না? এখানেই যাবে। সো এখান থেকে 3 পেয়ে আমি আলটিমেটলি এই জায়গাটায় আসলাম। n এর ভ্যালু কিন্তু এখন নো লঙ্গার 4, এর ভ্যালু কিন্তু এখন সিম্পলি 3। ঠিক আছে, এটাই কিন্তু রিকারশন কলিং, নিজেকে নিজে কল করে করে কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করছে। তো এখন আমি দেখি কি অবস্থা। n এর ভ্যালু এখন হচ্ছে 3। সো আমরা এখানে n এর ভ্যালু 3 লিখি, গতবার 4 লেখা উচিত ছিল, সমস্যা নেই, বুঝতে পেরেছেন। এবার 3 লিখছি, 3 ইকুয়ালস টু 1 না, এটা এখনো ফলস। তাহলে এখনো যদি ফলস হয়, আবার কত নাম্বার লাইন কল করবে? আবারও L5 কল করবে। ঠিক আছে, L5। খেয়াল করুন, আস্তে আস্তে কিন্তু 4 3 এভাবে করে করে ভেতরে ঢুকছে, স্ট্যাকে কিন্তু উপরে উঠছে। রাইট, সো আবারও L5 কল হলো। আবারও যখন L5 কল হলো, তার মানে কি আবারও প্রিন্ট নাম্বারস মেথড কল হলো। আমরা কি জানি, যখনই একটা মেথড কল হয়, স্ট্যাকে কি হয়? একটা স্ট্যাক ফ্রেম তৈরি হয়। এই যে এই রকমের একটা স্ট্যাক ফ্রেম তৈরি হলো। কাজেই আমি আবারও কি করব? আবারও সিম্পলি প্রিন্ট নাম্বারস নামে একটা মেথড কল হবে। তবে সেইখানে কি আসবে? n-1। n এর ভ্যালু লাস্ট কত ছিল? n এর ভ্যালু লাস্ট ছিল 3। তাহলে এখন যদি এখানে আসে কি n-1, এই যে লাস্ট 3 এখানেই দেখতে পাচ্ছেন, n-1 মানে কত? সিম্পলি 2। তাহলে n এর ভ্যালু এখানে কত হয়ে গেল? 2। আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে n এর ভ্যালু যে 2 হলো। এখন এই যে n এর ভ্যালু 2 হলো, আমি যে এই মেথডটাকে কল দিলাম, তাহলে এই 2টা কার কাছে যাবে? খেয়াল করুন, এখানে কিন্তু আবার রিকারশন কল হলো, মানে নিজেকে নিজে কল করা হলো। প্রিন্ট নাম্বারস তাকেই আবার কল করছে, প্রিন্ট নাম্বারসকেই কল করছে, রিকারশন নিজেকে নিজে কল করছে। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ পর্যন্ত কল করতে থাকে। তাহলে এখন যখন আমি আবারও এখান থেকে 2 পেলাম, এই জায়গায় যখন 2 পেলাম, এই 2টা কিন্তু আলটিমেটলি এখানে চলে গেল।
কাজেই n এর ভ্যালু এখন সিম্পলি কত 2। তাহলে আমি আবারও কন্ডিশন চেক করি 2 কি 1 এর সমান না, এটা ফলস। 2 কি 1 এর সমান না, এটা ফলস। কাজেই যেহেতু এই কন্ডিশন ফলস, কাজেই আমি এখন কোথায় আসব? আমি আবারও L5 এ আসব। খেয়াল করুন L5, আমি আবারও L5 এ আসলাম, আবারও মেথড কলিং হবে কিন্তু। আচ্ছা, ইতিমধ্যে আমাদের কিন্তু 432 স্ট্যাকে ঢুকে গেছে। খেয়াল করছেন আমরা কিন্তু ইজিলি এখন লিফো স্ট্রাকচার মেনটেন করতে পারবো। লাস্টে যে ঢুকবে তাকে আগে নিয়ে আসবো। খুব চমৎকার জিনিস কিন্তু। তো এখন আবারও কি কল হলো? আবারও L5 কল হলো। L5 লাইন কল হওয়া মানে হচ্ছে আবারও এই প্রিন্ট নাম্বারস মেথডটাকে আমি কল করলাম। কাজে আমি যখন আবারও এই প্রিন্ট নাম্বারস মেথডটাকে কল করছি, তখন খেয়াল করুন এখানে আসলে n এর ভ্যালু কত হচ্ছে। লাস্ট n এর ভ্যালু ছিল 2, তাহলে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 কত? সিম্পলি n ইকুয়ালস টু 1। খেয়াল করুন এই জায়গায় হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আমি কিন্তু আস্তে আস্তে 4 3 2 1 এগুলো সবই এন্ট্রি করে ফেলেছি। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লিফো স্ট্রাকচারের সুবিধাটা গ্রহণ করে প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4 এদেরকে বের করে আনতে হবে। কিন্তু কিভাবে করব এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। যেহেতু n এর ভ্যালু এখন 1 হয়ে গেল, কাজেই আমি একটা আউটপুটের বক্স তৈরি করেছি। আপনাদেরকে দেখালাম না, বাট তৈরি করে ফেলেছি। এখন আমি যে কাজটা করব, আমি n এর ভ্যালু যেহেতু 1 পেয়েছি, এই যে দেখুন প্রিন্ট নাম্বারস n ইকুয়ালস টু 1, L5 লাস্ট টাইম কল হয়েছিল। সো এই জায়গাতে কিন্তু 1 কোথায় যাচ্ছে? আলটিমেটলি এই n এ যাচ্ছে, রাইট? তাহলে এই n এর ভ্যালু কিন্তু এখন 1। এখন খেয়াল করুন প্রথমবারের মতো আমার n এর ভ্যালু হয়ে যাচ্ছে 1। 1 অবশ্যই 1 এর সমান। আমি কিন্তু বেস কেসে চলে এসেছি। তবে হ্যাঁ, বেস কেস নিয়ে আমি ডিটেলসে কিছু বলিনি, একটু পরেই বলবো। সো আমি এখন কি পাচ্ছি? এই কন্ডিশনটা ট্রু পাচ্ছি। তাহলে প্রথমবারের মতো আমি একটা আউটপুট প্রিন্ট করতে পারবো যেটা কিনা n। এখানে আমি n প্রিন্ট করা যেই কথা, আর এখানে আমি সিম্পলি 1 প্রিন্ট করা একই কথা। এজন্যই আমি কমেন্টে এটা লিখেছি, কারণ n এর ভ্যালু তো 1। সো প্রথমবারের মতো আমার যেই আউটপুট, সেই আউটপুট কত হবে বলুন তো? সিম্পলি 1 হবে। সো আমরা এখন 1 লিখি। সো প্রথম আউটপুট সিম্পলি 1। এখন খেয়াল করুন আমার যেহেতু এটার কাজ ডান, রাইট? আমি কিন্তু এখন এই 1 পেয়ে এখানে একটা প্রিন্ট করে ফেলেছি। এখন কিন্তু দেখুন আমি এখানে একটা রিটার্ন পাচ্ছি, তাই না? রিটার্ন পাচ্ছি। এই রিটার্ন পাওয়া মানে হচ্ছে মেথডের এক্সিকিউশন এখন কমপ্লিট। ঠিক আছে? তার মানে আমাকে এখন থামতে হবে। বেস কেসের ভেতরে কিন্তু আমি রিটার্ন দিচ্ছি এবং এখানে একটা বড় কাহিনী আছে, আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব। বাট যখনই আমি এখানে রিটার্ন পাচ্ছি আমার কিন্তু মেথডের এক্সিকিউশন ডান। এখন আমার কি হওয়া শুরু করবে? এখন আমার এই যে স্ট্যাকটা আপনারা দেখছেন এটা লিফো, লাস্ট যে ইন হয়েছিল সে এখন ফার্স্টে আউট হবে। ঠিক আছে? তার মানে কে আউট হবে বলুন তো? এই যে n ইকুয়ালস টু 1, সে সিম্পলি কি হয়ে যাবে? এই স্ট্যাক থেকে আস্তে করে গায়েব হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ও আস্তে করে গায়েব হয়ে ফিরবে কার কাছে? ঠিক আছে? যাবে কার কাছে? এখন এখানেই আমাদের এই লাইন নাম্বারগুলো কাজে লাগবে। যেহেতু আমার এখান থেকে লিফও হয়েছে, লাস্ট যে n এর ভ্যালু এন্ট্রি হয়েছিল এটা ফার্স্টেই আউট হয়েছে। এখন আমি যাব হচ্ছে এই যে L5। আমি কিন্তু ট্র্যাক রেখেছি কখন কখন কোন লাইন দিয়ে আমি স্ট্যাকটা বানিয়েছিলাম, কোন লাইন নাম্বারে গিয়ে আমি স্ট্যাকটা বানিয়েছিলাম। সো আমি আবার আসবো কোথায়? L5 এ। আপনারা দেখুন আপনারা যখন L5 এ পৌঁছাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেথড কল হয়েছিল। তো ওটার কাজ তো ডান। কিন্তু এই যে এইখানে লাইন 6 যেটা ছিল সেই লাইন 6 এর কাজ কিন্তু আমরা করি নাই, রাইট? লাইন 6 এ এই কাজটা কিন্তু আমাদের বাকি ছিল। তো এটাকে আমাদের করতে হবে না? লাইন 6 এর কাজ কি? system.out.println n। এখন আপনারা প্রশ্ন করতে পারেন ওমা n এর ভ্যালু কোত্থেকে পাবো? কেন? এই লাইন 5 এ n এর ভ্যালু কত? 2। তাহলে এটাই হবে আমার n এর ভ্যালু, রাইট? দেখতে পাচ্ছেন ব্যাক ট্র্যাক করার সময় আমি কিন্তু আমার ট্র্যাকিং যে করেছিলাম যে কখন কি হবে সেটা কিন্তু এখন কাজে লাগছে। কাজে আমার n এর ভ্যালু আমি স্ট্যাক থেকে ইজিলি দেখে নিতে পারি এই জায়গায় কত হওয়ার কথা। তাহলে আমার n এর ভ্যালু হচ্ছে এখন 2, যেটা কিনা প্রিন্ট হচ্ছে। তাহলে আমার নেক্সট আউটপুট কত? আমার নেক্সট আউটপুট হচ্ছে সিম্পলি 2। ভালো কথা। তাহলে যেহেতু আমার এখানে আমি এই লাইনটাকে এক্সিকিউট করার পরে আমি এখানে ব্র্যাকেট পাচ্ছি, তার মানে কি? তার মানে হচ্ছে আপাতত এইটুকু অংশ ডান, রাইট? এইটুকু অংশের কাজ ডান। যা করার দরকার ছিল ততটুকু করে ফেলেছি এবং এই যে আমি একদম লাইনে চলে এসেছি, এন্ডিং লাইনে চলে এসেছি। তাহলে পরে এখন কি হবে? তার মানে এই অংশটুকু এখন স্ট্যাক থেকে কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। ঠিক আছে? আউট হয়ে যাবে 2। প্রথমে 4 ঢুকেছিল, তারপর 3, তারপর 2, তারপর 1।
এখন 2 কিন্তু এই স্ট্যাক থেকে আউট হয়ে যাবে। এখন আমরা কোথায় যাব? আমরা ফিরবো কোথায়? কেন? আমরা তো ট্র্যাক রেখেছি। আবারও কোথায় ফিরবো? সিম্পলি L5 এ। আবারও L5 এ আসলাম। L5 মানে কি? এই যে এই লাইনটা। খেয়াল করুন এই লাইনটা L5। তো L5 এ যখন আসলাম আবারও আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কাজ আমরা বাকি রেখেছিলাম। ওই সময়ে যখন আমরা কল করেছিলাম, যখন আমরা মেথডকে কল করেছিলাম স্ট্যাকে যাওয়ার সময়, তখন কিন্তু এই একটা লাইন বাকি ছিল। রাইট? আমরা কিন্তু করি নাই, এক্সিকিউট করি নাই তখন। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু আগে কোনোবারই এই লাইনগুলোকে কখনোই এক্সিকিউট করি নাই এবং এই লাইনগুলো প্রতিবারই কি হয়েছে? প্রতিবারই এক্সিকিউশন থেকে বাদ পড়েছে। কারণ আমরা মেথড কল করছিলাম পরপর। সো যেহেতু আমি এখন দেখতে পাচ্ছি যে আমার এই L6 লাইনটা বাকি রয়ে গিয়েছিল, কাজে আমি দেখি এখন এই লাইনটা কি করছে? system.out.println n প্রিন্ট করছে। n এর ভ্যালু কোত্থেকে পাবো? কেন স্ট্যাকে তো আছেই n এর ভ্যালু 3। এই যে দেখতে পাচ্ছেন লাস্ট ইন ফার্স্ট আউট। প্রথমে যে ইন প্রথম মানে লাস্টে যে ইন হয়েছিল সে কিন্তু আউট, তার আগে যে ইন হয়েছিল সে কিন্তু আউট। এখন 3ও আউট হয়ে যাবে, তবে 3 কে আগে প্রিন্ট করতে হবে। সো আমরা এখানে সিম্পলি কি প্রিন্ট করছি? আমরা এখানে সিম্পলি 3 প্রিন্ট করছি। এটা আমাদের আউটপুট। কাজেই এখন দেখুন এই লাইনের ভ্যালু কিন্তু আমরা প্রিন্ট করে ফেলেছি এবং এই যে আমার কিন্তু ব্র্যাকেট ক্লোজ। তাহলে কি আমার এখান থেকে এই অংশটা আউট হয়ে যাবে, তাই না? লিফো লাস্ট ইন ফার্স্ট আউট। দেখুন 4 কিন্তু সবার প্রথমে, ঠিক আছে, সবার প্রথমে এন্ট্রি হয়েছিল, কিন্তু ও যাচ্ছে সবার লাস্টে। খেয়াল করুন এখন আমি এই যে আমার যে এখানে স্ট্যাকটাকে আমি খালি করলাম, তো এরপর আমি কোথায় আসব? আমার তো এইটুকু অংশ গন, তাহলে আমি এখন কোথায় আসব? L5 আমি তো ট্র্যাক রেখেছিলাম, আমি আবারও L5 এ আসি। তার মানে এই লাইনটাতে আসলাম, এই লাইনটাতে মেথড কল হয়েছিল, ওটা তো হয়ে গেছে। তাহলে এই লাইনটা বাকি ছিল L6। যেগুলো বাকি ছিল আমি কিন্তু এখন সেগুলোকে এক্সিকিউট করছি এবং এভাবেই কিন্তু আমি কি করছি? আমার স্ট্যাক থেকে আস্তে আস্তে একটা একটা করে ভ্যালু আউট করে করে প্রিন্ট করছি, ভ্যালু আউট করে করে প্রিন্ট করছি। সো এখন আমরা কোন স্টেপ পারফর্ম করব? খেয়াল করুন এখন কিন্তু আমি কোথায় আসব? L5 এ। L5 এ আসা মানে কি? ঠিক এই লাইনটাতে আসা। তবে এখানে আসলে যেই মেথডটা কল হওয়ার কথা ছিল, এক্সিকিউট হওয়ার কথা ছিল, সেটা তো হয়ে গেল। তাহলে L6 এটা কিন্তু বাকি ছিল। তাহলে এই L6 এ আমি কি দেখতে পাচ্ছি? n প্রিন্ট হচ্ছে। তাহলে n এর ভ্যালু কোনটা? এই দেখুন স্ট্যাকে আমার n এর ভ্যালু কোনটা? 4। সো সিম্পলি আমি এখানে কি প্রিন্ট করব? 4 প্রিন্ট করব। ঠিক আছে, সিম্পলি কি প্রিন্ট করব? 4 প্রিন্ট করব। ভালো কথা। তো যেহেতু 4 প্রিন্ট হলো এবং আমরা এই ব্র্যাকেটের কাছে পৌঁছে গেলাম, কাজেই আমার কিন্তু এটারও কাজ ডান। ঠিক আছে, এই লাইনেরও কাজ ডান। এটা স্ট্যাক থেকে কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। ফাইনালি দেখুন প্রথম যে কল হয়েছিল, একদম সবার প্রথমে যাকে কল করেছি সে যাচ্ছে সবার লাস্টে। এটাই কিন্তু আসলে লিফো। ঠিক আছে, লাস্ট ইন ফার্স্ট আউট, যে সবার শেষে আসে সে সবার আগে যায়। তো এখানে কিন্তু মেইন সবার প্রথমে এসেছিল। তো আমরা জানি যে আমরা যখন মেইনকে কল করেছিলাম তখন এই মেথডটা কল হয়েছিল, এই যে প্রিন্ট নাম্বারস। ঠিক আছে, এই মেথডটা L2 লাইনের কারণে কল হয়েছিল। এখন কল তো হয়েই গেছে, কাজেই এইটা আর এখানে রেখে লাভ নেই। আলটিমেটলি আমি যখন এখান থেকে এই লাস্ট লাইন থেকে ব্যাকট্র্যাক করে এখানে আসব, তখন যেহেতু মেইনের কাজ ডান, মেইনে আমার কল করা তো হয়ে গেছে, এটা কল হয়েছে বলেই তো বাকি কাজগুলো হয়েছিল এবং আমি ব্র্যাকেটে পৌঁছে গেছি। কাজেই এই স্ট্যাক থেকে এটাকেও আমরা কি করব? সিম্পলি বাদ দিয়ে দিব। খেয়াল করুন স্ট্যাকটা যখনই খালি হলো, খুব সারপ্রাইজিংলি আমরা দেখতে পাচ্ছি, সারপ্রাইজিংলি না, এটাই হওয়ার কথা ছিল, আমরা দেখতে পাচ্ছি আমরা 1 2 3 4 খুব সুন্দরভাবে পেয়েছি। এখন আমাদের শুধু একটা কনসেপ্টই বাকি, সেটা হচ্ছে কেন আমরা এই জায়গায় একটা বেস কেস ব্যবহার করলাম। আশা করি এর আগে সবকিছু অংশ আপনারা বুঝতে পেরেছেন। তবে আপনারা যদি এই প্রবলেমটা কয়েকবার না দেখেন বা অ্যাটলিস্ট 2বার না দেখেন, তাহলে কিন্তু এটা প্রথমবার বুঝতে একটু প্রবলেম হতে পারে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা এই প্রবলেমটা 2-1বার ভালো মতো বোঝার চেষ্টা করবেন, দেখে দেখে বোঝার চেষ্টা করবেন, নিজে নিজে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু হাতে আসবে। সো আমি এখন বুঝাবো কেন আমরা বেস কেস দিই। এখন আমরা যদি এই যে আপনারা এখানে বেস কেসটা দেখতে পাচ্ছেন, ধরলাম আমরা এই বেস কেসটা দিলাম না, ঠিক আছে, ইচ্ছে করেই দিলাম না। তো আমি এই পুরো বেস কেসটাকে ক্যান্সেল করে দিচ্ছি এখান থেকে। দেখুন কন্ডিশন কিন্তু এখন নাই। তাহলে কি সমস্যা হতে পারে? খেয়াল করুন যখন আমার এই n এর ভ্যালু 1, সো বেস কেসের কারণে কিন্তু আমার মেথড, আমার যে রিকারশনটা হচ্ছিল, এই রিকারশনটা কিন্তু থেমে গিয়েছিল, তাই না? মেথড এক্সিকিউশন ডান, সো যা যা দরকার ছিল করে ফেলেছিলাম, আমার কিন্তু থেমে গিয়েছিল। কিন্তু এখন কিন্তু থামার কোনো ইনস্ট্রাকশন নেই। কাজে এখন আমি কি করব? এই যে n এর ভ্যালু যে 1, যে এখানে যে 1 হলো, এরপর এখানে তো কিছু নেই, এখানে তো কোনো কন্ডিশন নেই। কাজে আমি সরাসরি এই লাইনটাতে আসবো কিনা?
ঠিক আছে, আবারও কোথায় আসবো? L5, রাইট অর রং? সো আমি যদি আবারও L5 লাইনে আসি, তাহলে আমার আবারও প্রিন্ট নাম্বারস মেথড কল হবে, রাইট? আবারও প্রিন্ট নাম্বারস মেথড। এখন আবারও যখন প্রিন্ট নাম্বারস মেথড কল হবে, তখন n এর ভ্যালু এই যে এই জায়গাটায় কত হবে? n লাস্ট ছিল 1, তাহলে 1 মাইনাস 1 এটা কত হবে? 0। ঠিক আছে, 0। তো সেই 0 আবার কোথায় চলে যাবে? সেই 0 এই যে এখানের 0 আবার কোথায় চলে যাবে? এই যে n এর 0 তে চলে যাবে। তো n এর 0 যখন পেলাম আমি, তো তখন এখানে তো কোনো কন্ডিশন নেই। আবারও কি হবে? n-1, তাহলে আবারও n-1 মানে কি? আবারও আমার কি হচ্ছে আসলে? L5 নাম্বার লাইনে মেথড কল হচ্ছে। তাহলে আবারও কি কল হবে? সিম্পলি প্রিন্ট নাম্বারস। তাহলে এখানে এই জায়গাটায় কি হবে? n-1, n এর ভ্যালু 0, 0 মাইনাস 1 কত? -1। তো এরকম করে 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 চলতে থাকবে, চলতে থাকবে। খেয়াল করুন, ও কিন্তু এখন চলছে, ও কিন্তু বারবার রিকারশনে কল হচ্ছে। থামার কোনো কন্ডিশন নেই কিন্তু। এখন আমরা যে স্ট্যাকটা ব্যবহার করছি, ওর তো লিমিটেড মেমোরি। ঠিক আছে, এমন তো না যে আনলিমিটেড টাইম তাকে চালাতে পারবো আমরা, ওর তো লিমিটেড মেমোরি। সো এই ক্ষেত্রে যেই জিনিসটা হবে সেটা হচ্ছে এই স্ট্যাকটা আস্তে আস্তে বাড়তে ওভারফ্লো হয়ে যাবে। কি হয়ে যাবে? ওভারফ্লো। ঠিক আছে, তার তো লিমিটেড মেমোরি, সো এখানে ওভারফ্লো হয়ে যাবে। এই ওভারফ্লো হয়ে গেলে তো ঝামেলা। ঠিক আছে, ওভারফ্লো হয়ে গেলে ঝামেলা। ওভারফ্লো হয়ে গেলে কেন ঝামেলা, এইটুকু অংশ শুধু আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ওভারফ্লো হলে এই স্ট্যাক, এই ডেটা স্ট্রাকচার এটা ওভারফ্লো হলে কি সমস্যা, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, দেখি আপনারা বের করতে পারেন কিনা। সো এখানে স্ট্যাক ওভারফ্লো হবে। এই জিনিসটাকে আমি এখন আপনাদেরকে প্রোগ্রামে দেখাবো যে আসলেই যে ওভারফ্লো হয়ে থাকে। চলুন প্রোগ্রামে দেখে আসি। সো আমি এখন আপনাদেরকে বেস কেস ছাড়া এই প্রোগ্রামটাকে রান করে দেখাই যে আসলেই স্ট্যাক ওভারফ্লো হয় কিনা। সো এটাকে রান করছি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু স্ট্যাক ওভারফ্লো এরর এসছে। কেন এটা আসলো? এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আমরা কিন্তু এখানে বেস কেস না দেওয়ার কারণে বারে বারে রিকারশন কল হচ্ছে এবং আলটিমেটলি একটা টাইমে গিয়ে স্ট্যাকটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। আশা করি আপনারা এই লেকচারটার মাধ্যমে রিকারশনের অনেক কিছুই বুঝতে পারলেন। তারপরও যদি কোনো ইস্যুস থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পুরো লেকচারটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।